ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এইটুকু বলে বাকি যা কিছু আগে ছিল সেটা অক্ষুণ্ণ রাখার জন্য। রাষ্ট্রের সংস্কারের জন্য প্রধানত আমরা সংবিধান সংস্কারটাকে গুরুত্ব দিয়ে দীর্ঘ 12 বছর যাবৎ আমাদের লড়াই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম, আলোচনার মধ্যে ছিলাম, এবং আমাদের যে চাওয়াগুলি ছিল, আমাদের যে বক্তব্যগুলি ছিল, এর আগে আমরা প্রস্তাব আকারে আমাদের সংগঠন থেকে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কমিশনের সাথে বসছিলাম। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সে আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং অন্যান্য দলের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে কমিশন যেই ডকুমেন্টটা তৈরি করেছিল সেইটা আমাদের কাছে আবার পাঠিয়েছিল, অন্যান্য দলের কাছেও পাঠিয়েছে। আমরা সেই রিপোর্টের উপর আজকে আলোচনা করার জন্য এসেছিলাম যে কোন কোন জায়গার মধ্যে অস্পষ্টতা আছে, কোন কোন জায়গায় আমরা একমত, কোন কোন জায়গাগুলিকে তাদের আরও যুক্ত করা প্রয়োজন, এই বিষয়গুলি আমরা বলছি। কিন্তু আমরা মোটা দাগে বলতে পারি ওনারা যেভাবে পয়েন্ট করেছে তার প্রায় বেশিরভাগ পয়েন্টের সাথে আমরা একমত। মানে ধরেন ওনাদের যদি 166টা পয়েন্ট হয় তাইলে দেখা যাবে যে আমরা 151টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। কিছু পয়েন্টে আমাদের ধরেন আমাদের 5টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্নমত আছে, সেগুলি আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। সেই প্রস্তাবগুলির মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা আপনাদের আমরা বলতে পারি। এর একটা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আপনারা জানেন যে আমরা সবসময় সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে 2টা নির্বাচনকে একসাথে করে প্রথমে সংবিধান সংস্কার করে তারপরে এটা সংসদ হিসেবে দায়িত্ব পালন করুক, এরকম একটা বক্তব্যের মধ্যে আমরা এতদিন ধরে বলে আসছিলাম। আমরা আজকে এই বক্তব্যটাও দিয়েছি যে যদি অপরাপর রাজনৈতিক দলের জন্য এইটা জটিল মনে হয় তাহলে সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি বা সেটাকে আমরা এন্ডোর্স করতে রাজি আছি, এটা আমরা তাদের জানাইছি। এটা হচ্ছে নতুন আমাদের যে বক্তব্য হিসেবে আমরা বলছি। আর এর বাইরে ধরেন মৌলিক যে নীতিমালার প্রশ্ন, আমাদের একটা জায়গা ছিল যে আমরা সবসময় বলছি যে ইডিওলজিক্যাল ডিবেট হয় এইরকম জায়গাগুলি নিয়ে আমরা কথা বলতে কম আগ্রহী। আমরা বিশেষত রাষ্ট্রের ফাংশনাল জায়গাগুলি, যেগুলি আসলে রাষ্ট্র দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেভাবে কাজ করে সেটাকেই আমরা ফোকাস করতে চাইছি। কিন্তু আজকে আমরা তারা যেহেতু এই জায়গাগুলির মধ্যে অনেকাংশে হস্তক্ষেপ করছে, প্রস্তাবনা থেকে শুরু করে অনেকগুলো জায়গাতেই তারা তাদের মতামত দিচ্ছে এবং আমরা সেগুলিতে অ্যাক্টও করছি। আমরা এটা বললি নাই যে আপনারা যেহেতু এগুলি দিচ্ছেন এবং আমাদের আসলে এটা চাওয়া না, এটাতে আমরা কথা বলবো না, তা করি নাই। আমরা এদের অনেকগুলোকেই মেনে নিচ্ছি। আমরা কেবলমাত্র সেকুলারিজম যেটা ছিল, ধর্মনিরপেক্ষতা যে জায়গাটা ছিল, এই নীতিমালাটা আমরা অন্য নামে রাখার কথা বলছি। বহুত্ববাদ আছে, বহুত্ববাদের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার যে মানে ইয়েটা ছিল, আর্টিকেলটা ছিল, সেকশনটা ছিল, ওইখানে আমরা বলছি এটার শিরোনামটা ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এইটুকু বলে বাকি যা কিছু আগে ছিল সেটা অক্ষুণ্ণ রাখার জন্য। তাহলে ওইখানে আমাদের একটা বিষয় আমরা যোগ করছি। আর এর বাইরে আমরা এই প্রস্তাবে আসে না এরকম কতগুলো জিনিসকে যুক্ত করার জন্য আমরা বলছি। যেমন আমরা বলছি যে মৌলিক অধিকারের একটা চ্যাপ্টারে ওনারা কাজ করছে, আমরা বলছি এটা বাস্তবায়নের জন্য জেলায় জেলায় নাগরিক আদালত যেন করা হয়। মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য জেলায় নাগরিক আদালত করার আমরা একটা দাবি করছি। আমরা আমরা পাচারকৃত কিংবা লুণ্ঠনকৃত অর্থ, একটা তো হচ্ছে যে আর যাতে না হয় সেটার জন্য তারা কাজ করতেছে দুদকের সংস্কার। আমরা বলছি যে অলরেডি এই 15 বছরে যেই টাকা লুণ্ঠিত হয়েছে, যেটা শ্বেতপত্র তৈরি করা হয়েছে, সেই টাকাটা এখানে আদায় করার জন্যে তারা যেন একটা বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল, যেমন ধরেন আমরা করছি তো, ধরেন যারা আমাদের উপরে অপরাধ করছে, শাস্তি দিচ্ছে, আমাদেরকে গুলিগালাজ করছে, তাদের জন্য যেরকম বিশেষ ট্রাইব্যুনাল আছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনে যেরকম আমরা ট্রাইব্যুনাল করছি,
অর্থ আদায়ের জন্য এরকম একটা অর্থনৈতিক বিশেষ ট্রাইব্যুনালের কথা আমরা বলছি। আর দুদকের আইনের মধ্যে আমরা একটা বিশেষ পরিবর্তনের কথা বলছি। সাধারণভাবে বাংলাদেশের আইন হচ্ছে এরকম, আমি যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করি তাহলে আমাকে প্রমাণ করতে হয় যে এই অভিযোগটা সত্য। সাক্ষ্য আইন এরকম একটা বিধি রাখছে। এইটার কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে অ্যাবান্ডন প্রপার্টির বেলায়। অ্যাবান্ডন প্রপার্টি যদি সরকার কোনো একটা সম্পত্তিকে যদি পরিত্যক্ত এবং এটা সরকারি সম্পত্তি ঘোষণা করে, তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ। যদি কেউ বলে যে এটা সরকারি সম্পত্তি না, তাকে এসে প্রমাণ করতে হয় যে তার এই সম্পত্তিটা তার নিজের। আমরা এরকম বলছি যে বাংলাদেশে এই যে পাচারকৃত সম্পত্তি, লুটপাটকৃত সম্পত্তি, এমপি সাহেবদের 3 বারের যে এফিডেভিটের মধ্যে দিয়ে অস্বাভাবিক বৃদ্ধি পাইছে যে সম্পত্তি, এইটা বাজেয়াপ্ত করার জন্য ওই নীতিটা ব্যবহার করার জন্য, যে এইটা বাজেয়াপ্ত করবে তাদের এসে প্রমাণ করতে হবে যে আসলে এই সম্পত্তিটা তারা বৈধ পথে উপার্জন করছে। সরকারকে এটা প্রমাণ করার দায়িত্ব নিয়ে কাজটাকে লিঙ্গার করার কোনো দরকার নেই। তাদের এফিডেভিটের মধ্যেই প্রমাণ আছে যে তাদের সম্পদ 2400 গুণ বাড়ছে, কারো কারো 8000 গুণ বাড়ছে, কারো কারো 20,000 গুণ বাড়ছে। তাইলে এই যে অস্বাভাবিক বৃদ্ধি, এটা হচ্ছে মানে আমরা মনে করছি যে দুর্নীতি সম্পদ, এবং এইগুলিকে আসলে বাজেয়াপ্ত করলে তাদেরকে এসে প্রমাণ করতে হবে যে তারা বৈধ পথে এটা করছে। এই ধরনের যেন একটা আইনটা পরিবর্তন করে, তার জন্য আমরা বলছি। আমরা 19টা আর আমরা যে জেলা সরকার, আমাদের এর আগে আমরা 64টা জেলা সরকারের কথা বলতাম, তাদের দিক থেকে 4টা প্রাদেশিক সরকারের কথা বলছি। আমরা এটাকে পুরনো যে 19টা জেলা ছিল, এই 19টা জেলায় জেলা সরকারের কথাই বলছি, বিভাগীয় সরকারের কথা বলছি। এবং এই বিভাগীয় সরকারগুলি অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে তাদের স্বাধীনতাটার কথা বলছি।